আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক, এই অধ্যায়টার প্রথম অংশটা নিয়ে আমি আলোচনা করেছি। আমাদের স্কুলের ইউটিউব চ্যানেলে ক্লাসটা দেওয়া আছে। তো আজকে আমি সেই অধ্যায়টারই অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক অধ্যায়টার দ্বিতীয় অংশ নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি ক্লাসটা। এবং ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি তানজিলা আক্তার, সহকারী শিক্ষক আইসিটি, রাজাপাড়া মুন্সি এম আলী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজাপাড়া, সদর দক্ষিণ কুমিল্লা। আচ্ছা, আমরা প্রথম অধ্যায় প্রথম অংশটাতে মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশটাতে আমরা কি পড়েছি একটু মনে করি। আমরা পড়েছিলাম আসলে টপোলজি সম্পর্কে, নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে কি কি যন্ত্রপাতি লাগে সেগুলো, বিভিন্ন ধরনের টপোলজি আমরা পড়েছিলাম, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, এগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা এই কম্পিউটার নেটওয়ার্ক সংক্রান্ত আরো কিছু যন্ত্রাংশ সম্পর্কে জানবো, অর্থাৎ যে যন্ত্রগুলো দিয়ে কি আমরা কি করতে পারি, আমরা আমাদের নেটওয়ার্ক তৈরি করতে পারি। ঠিক আছে, একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে গেলে কি কি যন্ত্র লাগে আমরা সেগুলো একটু দেখবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখন নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, সেটা আমরা কিন্তু তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে তোমরা কিন্তু কিছু যন্ত্রপাতি জেনেছো, কিন্তু সেই যন্ত্রপাতিগুলো কিন্তু নেটওয়ার্কের সাথে সরাসরি সম্পর্ক তো ছিল না। কিন্তু আজকে আমরা যে যন্ত্রপাতিগুলো জানবো সেগুলো সরাসরি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত। প্রথমে আমরা যেটা জানবো, যেখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি সাদা একটা যন্ত্রের, সেটার নাম হলো হাব বা ইউএসবি হাব। ঠিক আছে, একটা হলো শুধু হাব যেটা তার দিয়ে ব্যবহার করতে হয়, আরেকটা হলো ইউএসবি হাব যেটার ইউএসবি কেবল দিয়ে ব্যবহার করতে হয়। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। অর্থাৎ কি, কম্পিউটার, প্রিন্টার এবং বিভিন্ন যে যন্ত্র আছে সেই যন্ত্রগুলোকে যোগ করে দেওয়ার জন্য, কানেক্ট করার জন্য কিন্তু হাব ব্যবহার করা হয়। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটার সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ হাব যদি থাকে তাহলে তুমি তোমার কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে ইজিলি যোগাযোগ করতে পারবে। হাব বললে আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকে বুঝে থাকি, তবে ইদানিং আমরা অনেক ইউএসবি হাবও দেখে থাকি, অনেক আমরা ইউএসবি হাবও দেখছি। যে এই ধরনের ইউএসবি কেবল, তোমরা ইউএসবি কেবলটা চিনো, যে প্যান ড্রাইভের মুখটা সামনের যে অংশটা চ্যাপটা, আবার অনেকের মোবাইলের ডাটা কেবল গুলো তোমরা ডাটা কেবল চিনো, ডাটা কেবলটাও কিন্তু এরকম, এটাকে বলা হয় ইউএসবি। হ্যাঁ, ইউএসবি হাব। আচ্ছা, হাবের মধ্যে দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক স্থান থেকে অন্য স্থানের যন্ত্রে যায় তখন হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব কিন্তু আলাদা করতে পারে না, যে আমি মনে করো আমি আমার 5টা বন্ধুর মধ্যে নির্দিষ্ট একটা বন্ধুকেই তথ্যটা পাঠালাম আমার কম্পিউটার থেকে, কিন্তু সেই হাব কিন্তু সেটা আলাদা করতে পারে নাই। হাব 5 বন্ধুকেই সে তথ্যটা আগে পাঠিয়ে দিবে। অর্থাৎ তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হলো, অর্থাৎ আমি তথ্যটা পাঠালাম আমার কম্পিউটারেই আবার হাব সে তথ্যটা কিন্তু পাঠিয়ে দিবে। অর্থাৎ হাব কিন্তু নির্দিষ্ট করতে পারে না, হাব কোনো নির্দিষ্ট ঠিকানা অনুসরণ করতে পারে না। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি এবং বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। এখন কিন্তু হাবের ব্যবহারটা অনেক কম, কিন্তু প্রথম যখন নেটওয়ার্ক চালু হয়েছিল তখন কিন্তু হাবের অনেক ব্যবহার ছিল। আচ্ছা, এবার হাব বোঝা গেছে, আমরা চলো ছবি দেখানো আছে তোমাদের হাবের। তো আমি আরেকটা হাবের ছবি এখানে যুক্ত করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। চলো আমরা ছবিটা দেখি। এই যে এখানে একটা আমি হাবের ছবি দিয়েছে, দেখো এখানে হাব, হাবের সাথে এখানে অনেকগুলো কম্পিউটার, প্রিন্টার কানেক্ট দেওয়ার অপশন আছে। ঠিক আছে, এটা হলো হাব এবং এটা কিন্তু ইউএসবি হাব। দেখো এই যে ইউএসবি কার্ডের ইয়াটা, কেবলটা, তার মানে এটা ইউএসবি হাব। আচ্ছা, এবার আসো আমরা যাই সুইচে। দেখো হাব এবং সুইচের ক্ষেত্রে আমি একটু আবার আগে থেকে বলে রাখি, তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে না শুনো তাহলে কিন্তু আসলে বুঝবে না। কারণ দুটোটা কিন্তু অনেকটা একই রকম, কাজ কিন্তু দুটোটার একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। তো ভালো করে যদি মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র। বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব পারে না। ওই যে আমি আমার নির্দিষ্ট বন্ধুকে পাঠাতে চাচ্ছিলাম তথ্য, কিন্তু হাব কি করলো, আমার 5 বন্ধুকে এসে তথ্যটা পাঠিয়ে দিল, এমনকি আমাকেও তথ্যটা পাঠিয়ে দিল। কিন্তু অর্থাৎ সে কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানা বের করতে পারে না। কিন্তু সুইচের ক্ষেত্রে বিষয়টা তা না। সুইচ কিন্তু নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী শুধুমাত্র তোমার নির্দিষ্ট বন্ধু যাকেই তুমি তথ্যটা পাঠিয়েছো শুধু তাকেই তথ্যটা পাঠাবে, বাকিদেরকে কিন্তু তথ্যটা পাঠাবে না।
আচ্ছা, এরপরে দেখো ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো কম্পিউটার যন্ত্র নোড সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই উপাত্ত পাঠায়। শুধু নির্দিষ্ট যাকে উপাত্ত পাঠাতে চায় শুধু তাকেই উপাত্ত পাঠায়, বাকিরা কিন্তু উপাত্ত পায় না। এখন প্রশ্ন হলো সুইচ এই কাজটি কিভাবে করে, কিভাবে এই কাজটা করে আমরা একটু দেখি। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। সে তার তথ্যটা আগেই ঠিকানাটা নির্দিষ্ট করে ফেলে যে এই কম্পিউটারটা এই ঠিকানা, ওই কম্পিউটারটা এই ঠিকানা। এই ঠিকানা অনুযায়ী সে কি করে তথ্যটা আদান প্রদান করে। অর্থাৎ কোন একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডাটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানার তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দযোগ্য ঠিকানাকে তথ্য বা যোগাযোগ প্রযুক্তির ভাষায় এমএসসি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এমএসসি, এটা পূর্ণরূপটা তোমরা মুখস্থ রাখবে, পূর্ণরূপটা তোমরা শিখে রাখবে। এমএসসি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয় যে ঠিকানাটা, যে বরাদ্দ করে সুইচের যে ঠিকানাটা প্রত্যেকটা কম্পিউটারকে, সেটার একটা নাম আছে, সেটা না হলো ম্যাক। ঠিক আছে, উপরের শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো পরবর্তী ক্লাসগুলো। তোমাদের বিশেষ করে এসএসসি পরে এইচএসসি তে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে অনেক আরো বিস্তারিত জানবে। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচই এখন সবার পছন্দ। এখন কিন্তু সবাই সুইচ ব্যবহার করে। ওই যে আগে আমরা হাবের ক্ষেত্রে পড়েছিলাম, হাবের ব্যবহার কিন্তু এখন অনেক কমে গেছে, কারণ হাব ওই নির্দিষ্ট ঠিকানাটা নির্দিষ্ট করতে পারে না। তথ্য পাঠানোর ক্ষেত্রে ঠিকানা নির্দিষ্ট হাব করতে পারে না, কিন্তু সুইচ কিন্তু তথ্য পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট করতে পারে। আচ্ছা, এবার আসো আমরা পড়ি রাউটার। তোমরা এখানে হাবের একটা সুইচের একটা ছবি দেখছো, আমি আরেকটা পরিষ্কার একটা রঙিন একটা ছবি দিব, ওটা দেখলে তোমরা আরো একটু বিস্তারিত বুঝতে পারবে। রাউটার, হ্যাঁ রাউটারটা তোমরা কিন্তু অনেকেই জানো, যাদের বাসায় ওয়াইফাই আছে, যারা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করো, তারা কিন্তু রাউটারটা খুব ভালোভাবেই চিনো, কারণ রাউটার ছাড়া কিন্তু আসলে আমাদের ওয়াইফাই ব্যবহার করা যায় না। আমরা যারা এখন ওয়াইফাই ব্যবহার করি তারা আমরা রাউটারের সাথে কম বেশি পরিচিত। তো চলো আমরা একটু রাউটার সম্পর্কে জানি। রাউটার শব্দটি এসেছে রুট শব্দ থেকে, ROUTE, রুট। রুট মানে পথ। রুট মানে কি? পথ। আমরা বলি না যে হ্যাঁ ঢাকা যাব, ঢাকার রুট এটা। রুট মানে পথ। তাহলে রাউটার হলো যেটা পথ দেখায়, যেটা পথ নির্দেশনা দেয়, পথের নির্দেশনা দেয় যে এই পথে যেতে হবে, ওই পথে যেতে হবে, এই নির্দেশনার যেটা দেয়, যে যন্ত্রটা দেয় সেটাকেই বলা হয় রাউটার। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি। দেখো এখানে কিন্তু হার্ডওয়্যারও আছে আবার সফটওয়্যার আছে, দুটারই সমন্বয় কিন্তু। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের উপরে আমরা পরবর্তী শ্রেণীতে আরো আলোচনা হবে, অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে, অনেক রাউটার কিন্তু ইন্টারনেটে রয়েছে, এবং আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি আমরা কিন্তু রাউটারের মাধ্যমে ইন্টারনেট আসলে ব্যবহার করি। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ওই যে কথাটা আমি প্রথমেই বলেছি, রুট, রুট থেকে এসেছে রাউটার। রুট মানে পথ, পথ, আর রাউটার মানে পথ নির্দেশনা দেয় যে যন্ত্র, যে যন্ত্র পথের দিক দেয়, দিক নির্দেশনা দেয় যে হ্যাঁ এভাবে যেতে হবে, ওভাবে যেতে হবে, এটাকে বলা হয় রাউটার। ধরো অস্ট্রেলিয়া অবস্থিত তোমার কোনো বন্ধুকে তুমি ইমেলের মাধ্যমে একটি ছবি পাঠাতে চাও। ছবিটি কয়েকটা ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। কতগুলো ডেটা প্যাকেটে বিভক্ত হবে এবং বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। প্রতিটি কি থাকে? গন্তব্যস্থলের ঠিকানাটা থাকে। হ্যাঁ, হ্যাঁ এখানে দেখো ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, তাই বিভিন্ন ডাটা প্যাকেট বিভিন্ন পথে গন্তব্য পৌঁছাতে পারে। একটি ডাটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোন পথে অগ্রসর হলে ডাটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশনা দেয় ওই রাউটার। অর্থাৎ তুমি যে একটা বন্ধুকে একটা ছবি পাঠালে, সেটা তো অনেকগুলো ডাটা প্যাকেটে বিভক্ত হয়ে গেল, তখন নির্দিষ্ট তোমার বন্ধুর ঠিকানাতেই যাবে সেই পথ নির্দেশনাটা দিচ্ছে কে? রাউটার। যে কোন পথে গেলে দ্রুত হবে, কোন পথে, যেহেতু অনেকগুলো পথ, অস্ট্রেলিয়া যাওয়ার আসলে অনেকগুলো পথ আছে এমনিতেই সাধারণভাবে যদি আমরা বলি, এখন কোন পথে গেলে তুমি দ্রুত যেতে পারবে এবং সহজে যেতে পারবে সেই পথ নির্দেশনাটা তুমি কিন্তু একজন গাইডের মাধ্যমে পেতে পারো। গাইড মানে কি? গাইড হলো যে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে বা বিভিন্ন ইয়াতে চাকরি করে, তারা বিভিন্ন এলাকা সম্পর্কে ধারণা রাখে। এখানে গাইডের, কম্পিউটার নেটওয়ার্কে গাইডের কাজ করে কিন্তু রাউটার। এখানে তো কোনো ব্যক্তি কাজ করে না, এখানে রাউটার নামক যন্ত্রটা কিন্তু পথ নির্দেশনা কাজ করে। একটু উদাহরণ দিলে বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। মনে করো তুমি বাংলাদেশ থেকে বিমানে করে এমন একটি দেশে যেতে চাও যেখানে বাংলাদেশ থেকে সরাসরি বিমান যায় না। ঠিক আছে, যে সরাসরি বাংলাদেশ থেকে সরাসরি বিমান
অনেক কম দেশেই যায়। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা দেশেই কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি বিমান যায়। তখন কি হবে, বিমান কোম্পানি প্রথমে তোমাকে সুবিধাজনক একটি গন্তব্য নিয়ে যাবে, সেখান থেকে অন্য আরেকটি বিমান তোমার কাঙ্ক্ষিত দেশটিতে তোমাকে পৌঁছে দেবে। বোঝা গেল রাউটারের কাজের ধরন। অর্থাৎ রাউটার কি করতেছে, মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। সে তোমার ডাটা প্যাকেটটা নিয়ে অনেকগুলো গন্তব্যের মধ্যে তোমার নির্দিষ্ট বন্ধুর গন্তব্যে সে ডাটাটাকে পৌঁছিয়ে দিল। সে মাঝখানে এখানে গাইডের কাজ করলো রাউটার। যেমন আমি আরেকটা উদাহরণ দিই এই উদাহরণটার সাথে মিল রেখে। আমাদের দেশ থেকে সরাসরি কিন্তু আমেরিকার সাথে কোনো বিমান যোগাযোগ ছিল না এত বছর, এই কিছুদিন আগে চালু হয়েছে। তো বিমান যোগাযোগ যখন ছিল না, তখন বাংলাদেশ থেকে কিভাবে আমেরিকায় যেত? বাংলাদেশ থেকে প্রথমে কি করতো, প্লেন যেত হিথ্রো বা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। হিথ্রো বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করে হিথ্রো থেকে আবার আমেরিকা গ্রামে প্লেনে উঠে যেতে হতো। ঠিক আছে, তার মানে সরাসরি যেতে না পারলে ভেঙে ভেঙে যেতে হয়। তো ভেঙে ভেঙে যাওয়ার ক্ষেত্রে কোন পথটা বেশি সুবিধাজনক, কোন পথে সহজে তথ্যটা পাঠানো যাবে, দ্রুত তথ্যটা পাঠানো যাবে, এই তথ্য পাঠানোর যে পথ নির্দেশনা সেটা দেয় রাউটার। আশা করি তোমরা রাউটার সম্পর্কে বুঝছো। আসলে এখানে একটু বলে রাখি আমি, এই অংশটা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি অংশটা তোমাদের অপেক্ষাকৃত তোমাদের কাছে কঠিন মনে হবে, কারণ এটা আসলে একটু জটিল। তবে তোমরা যদি এখান থেকে একদম প্রাথমিক যে ধারণাটা বইয়ের মধ্যে যা লেখা আছে সে ধারণাটা যদি নিয়ে যাও, পরবর্তী শ্রেণীতে যখন তোমরা উঠবে তখন তোমরা খুব সহজেই কিন্তু এই বিষয়গুলো তোমরা আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আসো আমরা এবার ছবি দেখি। সুইচের ছবি, হ্যাঁ সুইচের একটা আচ্ছা, যেটা বলছিলাম সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ এখানে দেখো সুইচ, আমরা সুইচের ছবিটা এর আগে তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে, আমি এখানে একটা ছবি যুক্ত করেছি। তোমরা দেখো সুইচটা কেমন হয়। সুইচটাতে কিন্তু অনেকগুলো কম্পিউটার, প্রিন্টার এগুলো কিন্তু কানেক্ট দেওয়ার অপশন আছে। ঠিক আছে, এই যে দেখো এগুলো সবগুলো পোর্ট কিন্তু এখানে কানেকশন দেওয়া যায়। ঠিক আছে, এরপরে আরেকটা দেখো রাউটার, এই যে রাউটার, এখানে এই যে সাদা, এটা রাউটারের একটা ছবি। তোমরা এই রাউটারটা তোমাদের বাসায় ব্যবহার করো, যাদের বাসায় ওয়াইফাই আছে তারা তোমরা খুব সহজেই এই রাউটারটা ব্যবহার করো, তোমরা এটা সম্পর্কে জানো। আচ্ছা, এরপরে আসো আমরা মডেম সম্পর্কে জানি। মডেমটাও তোমরা অনেকে জানো, যাদের বাসায় ওয়াইফাই কানেকশন ছিল না বা যারা ল্যাপটপে বা ডেস্কটপে তোমরা ইন্টারনেট ব্যবহার করো, তারা মূলত এই যন্ত্রটা সম্পর্কে জানো। এটাকে বলা মডেম। এটা কিন্তু অনেকটা প্যান ড্রাইভের মতো। অনেকে প্যান ড্রাইভ এবং মডেমকে কিন্তু গুলিয়ে ফেলো, কিন্তু আসলে তা না। প্যান ড্রাইভ এবং মডেম দেখতে অনেকটা একই রকম, কিন্তু দুটোটার কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মডেম দিয়ে আমরা কি করি, মডেম দিয়ে আমরা ইন্টারনেট কানেকশন ব্যবহার করি, আর আমরা কি প্যান ড্রাইভ দিয়ে আমরা বিভিন্ন অডিও, ভিডিও, ছবি এগুলো আমরা সেভ রাখতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে পারি। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু দেখতে দুটোটা অনেকটা একই রকম। মডেমের আকারটা একটু বড় আর পেন ড্রাইভের আকারটা হয় অনেক ছোট, কিন্তু দুটোটা দেখতে অনেকটাই একই রকম। ঠিক আছে, দুটোটার মুখে সামনের অংশটাই কিন্তু ইউএসবি পোর্ট, যে এই পোর্টটা ইউএসবি পোর্টটা দেওয়া। ঠিক আছে, আসো আমরা এবার পড়ায় চলে যাই। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডিউলেটরের অ্যামো, মডিউলেটর শব্দটার অ্যামো এবং ডিমডিউলেটর শব্দটার ডিএম, অর্থাৎ অ্যামো শব্দটা আসছে মডিউলেটর শব্দ থেকে, আর মডিউলেটর থেকে আসছে ড্যাম। এই সব অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহার হতে পারে। মডেম তার যুক্তও হতে পারে, আবার তার ছাড়াও হতে পারে। যেমন এখন কিন্তু তার যুক্ত মডেম আসলে ব্যবহার হয় না, এখন এই তার ছাড়া যে এই যে পেনড্রাইভের মতো যে মডেমটা, মূলত সেই মডেমটাই আসলে ব্যবহৃত হয়। এখানে আরেকটা মডেমের ছবি দেওয়া আছে, দেখো এটা হলো অনেকটা রাউটারের মতো, এটা কিন্তু তার যুক্ত মডেম। এটা কিন্তু আরো আগে, আরো প্রায় 8-10 বছর আগে মূলত এই ধরনের মডেম ব্যবহার হতো। এখন আর এই ধরনের মডেম ব্যবহার হয় না, এখন সাধারণত এই পেন ড্রাইভের মতো যে মডেমটা সেটাই বেশি ব্যবহৃত হয়। ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্কের যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে এবং নেটওয়ার্ককে প্রেরণ করে। আমি এখানে একটু কথা বলি, মডেমের কাজ কি? মডেমের কাজ হলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করা এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিণত করা। এখন অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল এগুলো যদি বুঝতে হয় তোমাদের, তাহলে আরো অনেক বেশি বিস্তারিত বুঝতে হবে, যেটা আসলে তোমাদের বইয়ে দেওয়া নাই। অ্যানালগ সিস্টেম তথ্যটাকে কম্পিউটার কি, মডেম কি করে, কম্পিউটারে পড়ার যোগ্য করে দেওয়ার জন্য সেটাকে ডিজিটালে রূপান্তর করে। আবার কম্পিউটারের যে তথ্য বা যে সিগন্যাল সেটা থাকে ডিজিটাল সিগন্যাল, সেই ডিজিটাল সিগন্যালকে নর্মাল তারে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ নর্মাল তারে কিন্তু অ্যানালগ তথ্যই আদান প্রদান হয়। তাহলে কম্পিউটারের তথ্যকে অ্যানালগ
সিগন্যালে পরিণত করার কাজটাও কিন্তু আবার মডেমই করে। অর্থাৎ মডেম এমন একটা যন্ত্র যেটা একসাথে দুটা কাজ করে, এই জন্য এটার নাম মডেম, অর্থাৎ মডিউলেটর এবং ডিমডিউলেটর। মডিউলেটর মানে সেটা অ্যানালগকে ডিজিটালে পরিণত করা, ডিমডিউলেটর মানে ডিজিটালকে অ্যানালগে পরিণত করা। এই দুটা কাজই মডেম করে। তোমরা এতটা যদি না বুঝো, বইয়ে যা দেওয়া আছে মোটামুটি বইয়েরটা পড়লেই, বইয়েরটা শিখলে আসলে তোমাদের চলবে। তাহলে দেখো, রূপান্তর করে নেটওয়ার্ককে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক থেকে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। অর্থাৎ আমরা নেটওয়ার্ক থেকে অ্যানালগ সিগন্যাল যেটা, সেটা কম্পিউটারে দেয়া প্রবেশ করায় ডিজিটাল হিসাবে, আবার কম্পিউটারের ডিজিটাল তথ্যকে অ্যানালগ সিস্টেমে পরিণত করে সেটা আবার নেটওয়ার্কে ছেড়ে দেয়। পূর্বে স্বল্পগতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো। এই যে এটা স্বল্পগতির অনেকটা ডায়াল আপ মডেল, এটা ছিল, এটা যেটা তার যুক্ত মডেম। বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, দেখো এখানে যতগুলো বহু শব্দের পূর্ণরূপ দেওয়া আছে। পূর্ণরূপ তো তোমরা জানো যে সংক্ষিপ্ত শব্দের পুরো নামটা, পুরো অর্থটা। এই পূর্ণরূপ যেখানেই আছে সেই পূর্ণরূপগুলা ভালো 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 করে মুখস্থ করবে। আমি বারবার বলি তোমাদের বহু নির্বাচনের জন্য এই পূর্ণরূপগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। ডিএসএল মানে ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই, দেখো ওয়াইফাই এর পূর্ণরূপ এখানে পেয়ে গেছি আমরা। ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফাইডেলিটি, ঠিক আছে? ওয়্যারলেস ফাইডেলিটি, এটার পূর্ণরূপটা ওয়াইফাই। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফাইডেলিটি মধ্যে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমরা ওয়্যারলেস ওয়াইফাইও কিন্তু ওয়্যারলেস মডেম আমরা এখন, ওয়াইফাই মডেমও আমরা এখন ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা একটু সামনে আগাই। মডেমের আমি একটা ছবি দিয়ে, একদম একটা সহজ সুন্দর বাংলাদেশের জিপি গ্রামীণ ফোনে যে 4G মডেম, সেই গ্রামীণ জোনে সেই 4G মডেমের একটা ছবি এখানে দেওয়া আছে। দেখো তোমরা এই মডেমটা অনেকে চেনো, টেলিটকের মডেম আছে তোমরা জানো, অন্যান্য সব মোবাইল অপারেটরেরও কিন্তু মডেম আছে। অর্থাৎ কি, এটার ভিতরে কিন্তু একটা সিম ব্যবহার করতে হয়। তুমি যদি গ্রামীণের মডেম ব্যবহার করো তাহলে তোমার ভিতরে গ্রামীণের একটা সিম ব্যবহার করতে হবে, এবং গ্রামীণ কোম্পানির যে ইন্টারনেট বা এমবি যেটা আমরা বলি, মেগাবাইট বা ইন্টারনেটের যে অফারগুলো আছে, তুমি কিন্তু সেই অফারগুলো নিয়ে তোমার ল্যাপটপ বা ডেস্কটপে তুমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে তোমার ওয়াইফাই এর প্রয়োজন নেই, মডেমটাই এখানে তোমার ইন্টারনেট সেবা প্রদানের যন্ত্র হিসাবে ব্যবহার হবে, ঠিক আছে? এরপরে আসো আমরা চলে যাই ল্যান কার্ডে। হ্যাঁ, ল্যান কার্ডটা একটু কি আমি বলি। ল্যান কার্ডটা হলো, আমি বলেছিলাম ওই যে তোমরা পড়েছিলা যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আমি পড়াই গত ক্লাসে আমি পড়িয়েছিলাম যে কম্পিউটারের কি আগে যে কম্পিউটারগুলো ছিল সেই কম্পিউটারগুলোর মধ্যে আলাদা করে ল্যান কার্ড লাগাতে হতো। এই কথাটা আমি বলেছিলাম, নিক যেটাকে বলা হয়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগাতে হতো। কিন্তু এখন বর্তমানের ল্যাপটপ ডেস্কটপগুলোতে কিন্তু আলাদা করে নিক লাগাতে হয় না। হ্যাঁ, কিন্তু তারপরেও অনেক ডেস্কটপ কম্পিউটারে যদি নিক না থাকে বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড না থাকে, সেখানে কিন্তু ল্যান কার্ড ব্যবহার করতে হয়। ল্যান কার্ডও আবার দুই রকম, একটা তারযুক্ত, একটা তারবিহীন। তারপর আসো আমরা আরেকটু পড়ি। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন হয় তা হলো ল্যান কার্ড। একাধিক কম্পিউটারকে যখন আমরা যুক্ত করব তখন অবশ্যই ল্যান কার্ড লাগবে। আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে বা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। আচ্ছা, অর্থাৎ নেটওয়ার্কের সাথে যুক্ত একটা আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত যদি আমরা পাঠাতে চাই বা গ্রহণ করতে চাই তাহলে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। ল্যান কার্ড কি করে, দুটার মধ্যে যোগাযোগ করার একটা সুযোগ করে দেয়, অনুবাদকের ভূমিকা পালন করে। এই কম্পিউটারের থেকে ওই কম্পিউটারে তথ্য দিবে, তখন ল্যান কার্ডটা তথ্যরা আদান প্রদান করে। বর্তমানে পাওয়া যায় এমন প্রায় সব কম্পিউটার বা ল্যাপটপ বা আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথেই ল্যান কার্ড সংযুক্ত বিল্ট ইন থাকে। এই কথাটা আমি এর আগে বলেছিলাম যে এখনকার সবগুলো কম্পিউটার বা ল্যাপটপেই কিন্তু মাদারবোর্ডের মধ্যে ল্যান কার্ডটা বসানো থাকে, আটকানো থাকে, আলাদা করে ল্যান কার্ডের প্রয়োজন হয় না। তারপরেও কিছু আইসিটি যন্ত্রে আলাদা করে ল্যান কার্ড সংযুক্ত করতে হয়। প্রযুক্তির উন্নয়নের ফলে এখন তারবিহীন ল্যান কার্ড খুবই জনপ্রিয়। প্রযুক্তির যে একটা উন্নয়ন, এই উন্নয়নের ফলে তারবিহীন ল্যান কার্ড কিন্তু এখন খুব জনপ্রিয়। দেখো তারবিহীন ল্যান কার্ড, তোমরা ল্যান কার্ড দেখেছো, এটা হলো এক ধরনের মডেল, এটা আরেক ধরনের মডেল। এরপরে আসো, আমি এখানে ছবি দিয়েছি তারযুক্ত ল্যান কার্ড। এই ল্যান কার্ডটা তারযুক্ত, এই দিক দিয়ে তার সংযুক্ত হবে। এটা হলো তারযুক্ত ল্যান কার্ড, যেটা কম্পিউটারের মধ্যে দেওয়া থাকে, ডেস্কটপের মধ্যে, ল্যাপটপের মধ্যে কিন্তু দেওয়া থাকে। আর যদি এটা দেওয়া না থাকে তখন আলাদাভাবে এই ধরনের ল্যান কার্ড, যেটা তারবিহীন ল্যান কার্ড, এই ল্যান কার্ড কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আবার বলি, যদি কানেকশন দেওয়া থাকে, ভিতরে যদি ল্যান কার্ড দেওয়া থাকে, তাহলে সেই ল্যান কার্ডটা হবে এরকম, এবং এদিক দিয়ে কিন্তু তার প্রবেশ করবে, ঠিক আছে? এটা হলো তারযুক্ত ল্যান কার্ড। আর এটা হলো তারবিহীন,
স্কিম, যদি এরকম ল্যান্ড কার্ড দেওয়া না থাকে তাহলে পরবর্তীতে এই ধরনের ল্যান্ড কার্ড কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, হ্যাঁ এরপর যে অংশটা আমরা পড়বো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা পড়বো, স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার। আচ্ছা এর মধ্যে বলো, তোমরা কিন্তু বেশিরভাগই স্যাটেলাইট সম্পর্কে জানো, কারণ স্যাটেলাইটের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা বড় একটা অর্জন করেছে, বড় একটা বিষয় অর্জন করেছে, হলো এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, হয়তো আগামী বছরের বইয়ে হয়তো দেওয়া হবে। সেটা হলো 2018 সালের যে 12ই মে রাত 2টার দিকে, রাত 2টার দিকে আমরা কিন্তু পৃথিবীর 52তম দেশ হিসাবে, 52 না দুঃখিত 57তম দেশ হিসাবে, পৃথিবীর 57তম দেশ হিসাবে আমরা কিন্তু বিশ্বের মধ্যে স্যাটেলাইট আছে এরকম দেশের মধ্যে আমরা কিন্তু 57তম, অর্থাৎ আমাদের কিন্তু নিজস্ব একটা স্যাটেলাইট আছে, সেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তোমরা এই স্যাটেলাইটের নাম জানো এবং আশা করি সামনের বছরের বইয়ে হয়তো তোমাদের এই জিনিসটা সংযুক্ত হবে। তো এখন আসো আমরা পড়বো স্যাটেলাইট কি, অপটিক্যাল ফাইবার কি। দেখো নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি কোনো দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি, সারা বিশ্বের সবাই আমরা যে ইন্টারনেটের সাথে সংযুক্ত, এটা কিন্তু সবচেয়ে বড় নেটওয়ার্কের একটা উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু একটা দুইটা কম্পিউটার না, তোমরা চিন্তা করো সারা বিশ্বে শত কোটি কম্পিউটার কিন্তু ইন্টারনেট ব্যবহার করে, তাই না? এই যে শত কোটি ইন্টারনেট ব্যবহার করছে, কিভাবে শত কোটি মানুষ এই ইন্টারনেটটা ব্যবহার করছে, এটা নিশ্চয়ই কোনো একটা কি, এটার জন্য কোনো একটা বড় যন্ত্র বা কোনো একটা মিডিয়া, কোনো একটা মাধ্যম তো অবশ্যই আছে। আমরা সেই মিডিয়া মাধ্যমটা সম্পর্কেই জানছি। তাহলে দেখো, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। তুমি এখানে বসে, তুমি আমেরিকায় একটা ওয়েবসাইট দেখছো, তুমি এখানে বসে আমেরিকার একজনের সাথে যোগাযোগ করছো, তাহলে কিভাবে সম্ভব যদি ইন্টারনেট কানেকশন না থাকে? তাহলে এখানে তো আর বৈদ্যুতিক তার দিয়ে বা ল্যান্ড কার্ড দিয়ে, তারবিহীন ল্যান্ড কার্ড, এত দূরে তো, এত দূরত্বের মধ্যে তো যোগাযোগ করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করব। তো আসলে আমরা একটু স্যাটেলাইট সম্পর্কে জানি। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘুরে, তাই এটাকে মহাকাশে অবস্থান করা হয়, কিন্তু কোনো শক্তি খরচ করতে হয় না, কারণ এটা মধ্যাকর্ষণের কারণে এটা কিন্তু ঘুরতে থাকে। এই জন্য এটার জন্য আলাদা করে কোনো শক্তির খরচ হয় না, কোনো আলাদা শক্তি বা কোনো কিছু এটার জন্য প্রয়োজন হয় না। এটা মধ্যাকর্ষণ বলের সাথেই কিন্তু ঘুরতে থাকে। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বসে আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আছে। অর্থাৎ আমাদের পৃথিবী কিন্তু 24 ঘন্টায় ঘুরছে, তোমরা জানো। এখন আমাদের পৃথিবীর সঙ্গে সঙ্গেও যদি স্যাটেলাইটটা ঘুরতে থাকে, তাহলে আমাদের মনে হবে এটা মনে হয় একটা জায়গাতেই স্থির আছে, এটা কিন্তু নড়ছে না। ঠিক আছে, এই ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। অর্থাৎ যেই স্যাটেলাইট পৃথিবীর সাথে সাথে পৃথিবীর অক্ষে ঘুরতে থাকে। পৃথিবী যেমন 24 ঘন্টা তার নিজের অক্ষে ঘুরে, তেমনি স্যাটেলাইটটাও কিন্তু পৃথিবীর সাথে সাথে তার অক্ষে ঘুরতে থাকে। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটি প্রায় 36,000 কিলোমিটার উপরে। চিন্তা করো, পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে, অনেক উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো একটা তথ্য আমেরিকায় পাঠাতে চাই, সে তথ্যটা আমার থেকে, তথ্যটা আমি এখান থেকে তথ্যটা পাঠাবো আগে পৃথিবীর উপরে 36,000 কিলোমিটার উপরে কি স্যাটেলাইটের কাছে। স্যাটেলাইট আবার কি করে, সে তথ্যটাকে আমেরিকায় আবার পাঠায়। তার মানে একবার 36,000 কিলোমিটার উপরে উঠে আবার 36,000 কিলোমিটার কিন্তু দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এই পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেটের সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে প্রথম যখন এই দেশে এভাবে মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। স্যাটেলাইট দিকে যোগাযোগ করার দুটা সমস্যা রয়েছে। দেখো, আমি যেটা বলেছিলাম একটু আগে, সেটার মধ্যেই আমাদের সমস্যাটা আছে। কিন্তু যেহেতু স্যাটেলাইটটি পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। সিগন্যাল পাঠানোর জন্য অ্যান্টেনাটা বিশাল বড় হতে হয়। আর দ্বিতীয়, ঠিক আছে, দুঃখিত, এখানে একটু সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো আসো শুরু করি আমরা। তাহলে আমরা যেটা বুঝলাম যে যেহেতু
স্যাটেলাইটটি পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। আর একটা যেটা ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে কিন্তু একটু বেশি সময় নেয়, তাই টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। আমরা যখন বাইরের দেশের কারোর সাথে কথা বলি তখন দেখা যায় আমার কথাটার অনেকটা পরে কিন্তু তার কথাটা শোনা যাচ্ছে, ঠিক আছে, সেও কিন্তু তার কথার অনেক পরে আমাদের কথা শুনবে। তো এটা হলো স্যাটেলাইট। আসলে আমরা পরবর্তীতে আমি স্যাটেলাইটের একটা ছবি দিয়েছি, তোমরা একটু ছবিটা দেখো। এই যেখানে স্যাটেলাইটের পৃথিবী এবং পৃথিবীর উপরে কক্ষপথে স্যাটেলাইটটা অবস্থিত। এরপরে দেখো আরেকটা ছবি, এই যে এখানে আরেকটা ছবি দেখেছি, দেখো এই যে এটা স্যাটেলাইট এবং পৃথিবীর ল্যান্ডিং স্টেশন, অর্থাৎ যেখান থেকে সিগন্যাল আসে। মূলত আমরা যখন কাউকে কোনো কিছু পাঠাতে চাই তখন আমাদের এই অ্যান্টিনা থেকে কিন্তু এই অ্যান্টিনাতে ইয়াতে যাবে, স্যাটেলাইটে যাবে, এবং স্যাটেলাইট আবার ওই তথ্যটাকে এই অ্যান্টিনায় পাঠিয়ে দিবে। অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব 36,000 কিলোমিটার, এবং এখান থেকে এখানের দূরত্বও কিন্তু 36,000 কিলোমিটার। তাহলে এখান থেকে এখানে তথ্য এখানে দেখতে কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে ল্যান্ডিং স্টেশনগুলো অনেক দূরে হয়, এবং তথ্যটা যায় কিভাবে? ল্যান্ডিং স্টেশন থেকে স্যাটেলাইট, এবং স্যাটেলাইট থেকে আবার ল্যান্ডিং স্টেশনে, ঠিক আছে। তো আসো আমরা এবার অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানি, যে অপটিক্যাল ফাইবার অত্যন্ত, এখানে অপটিক্যাল ফাইবার একটা ছবি আছে, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। তোমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে অনেক হয়তো জানো। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমনি বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিভাবে আলোক সিগন্যাল পাঠানো হয়। তোমরা নিশ্চয়ই এতদিনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো, তোমাদের বিজ্ঞানে তোমরা হয়তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো। তো সেজন্য এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কিন্তু আসলে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো যায়। বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়, অর্থাৎ এক প্রান্ততে বৈদ্যুতিক সিগন্যালকে আলো সিগন্যালে পরিণত করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে প্রবেশ করে, এবং অপটিক্যাল ফাইবারের একদম শেষ মাথায় কি আরেকটা ট্রান্সমিটার বা একটা যন্ত্র থাকে, সেই যন্ত্র আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে বৈদ্যুতিক তারের মধ্যে তথ্যটা দিয়ে দেয়। তাহলে এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। আবার বলি, অর্থাৎ অপটিক্যাল ফাইবার তো আলোর গতিতে বা আলোর মাধ্যমে তথ্যটা পাঠায়, তাহলে অপটিক্যাল ফাইবারের তারটা শুরুর প্রথমে একটা যন্ত্র থাকে, সেটা বৈদ্যুতিক সিগন্যালে কে আলোক সিগন্যালে পরিণত করে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে দিয়ে দেয়। অপটিক্যাল ফাইবারের একদম শেষ প্রান্তে আবার আরেকটা ট্রান্সমিটার থাকে, সেই ট্রান্সমিটারটা আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করে নর্মাল তারের লাইনে তথ্যটাকে পাঠিয়ে দেয়। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে একসাথে কয়েক লক্ষ ফোন কল পাঠানো সম্ভব। কয়েক লক্ষ ফোন কল কিন্তু একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো সম্ভব। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিকে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেটাকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এই ধরনের ফাইবারকে বলা হয় কি? সাবমেরিন কেবল। যেমন বাংলাদেশেও কিন্তু সাবমেরিন কেবল নামক যে কেবলটা, সে কেবল বা সেই অপটিক্যাল কেবলের সাথে বাংলাদেশও যুক্ত আছে। আমাদের হ্যাঁ, দুঃখিত শিক্ষার্থীরা, তাহলে যেটা বলছিলাম যে এই ধরনের ফাইবার যেটা আমরা সমুদ্রের তলদে দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, সেটাকে আসলে বলা হয় সাবমেরিন কেবল। যেমন বাংলাদেশ কিন্তু সাবমেরিন কেবলের সাথে যুক্ত আছে। বাংলাদেশ যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত তার নাম হলো সিমিউই। এটা আমরা বইয়ে পাবা, সিমিউই মানে সাগর, আমরা, সাগর, আমি, আমরা, ঠিক আছে। সিমিউই নামক যে সাবমেরিন কেবল, সেই সাবমেরিন কেবলের সাথে কিন্তু বাংলাদেশ যুক্ত আছে। এবং এই সাবমেরিন কেবল কিন্তু কি স্থলপথে না, জলপথে এক দেশ থেকে আরেক দেশে, সমুদ্রের তলদেশ দিয়ে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে কিন্তু এই সাবমেরিন কেবল স্থাপন করা হয়েছে। আমাদের দেশের যে সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন, যেখানে আলোর সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়, সেই ল্যান্ডিং স্টেশনটা কিন্তু কক্সবাজারে অবস্থিত। তোমরা কখনো কক্সবাজার যদি যাও তাহলে তোমরা অপটিক্যাল ফাইবারের সেই সাবমেরিন কেবলের যে ল্যান্ডিং স্টেশনটা সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে এই যে সিমিউই এর সাথে যে বাংলাদেশ সংযুক্ত, তাহলে আমরা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থাটা মূলত গড়ে উঠেছে। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যেহেতু আমাদের স্যাটেলাইট আছে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আছে, তাহলে আমরা অপটিক্যাল ফাইবার কেন ব্যবহার করব? দেখো, অপটিক্যাল ফাইবারে কিন্তু আলোর বেগের তথ্য যায়, এটা আমরা জানি, কিন্তু স্যাটেলাইটে কিন্তু আলোর বেগের যে তথ্যটা যায় অনেক দ্রুত যায়, কিন্তু অপটিক্যাল ফাইবারে কিন্তু তার 1/3
দূরত্বে যায়, অর্থাৎ অপটিক্যাল ফাইবারে একটু কম দূরত্বে যায়, কিন্তু অপটিক্যাল ফাইবারের কিন্তু 36,000 বর্গ কিলোমিটার, 36,000 কিলোমিটারের যে বিশাল বড় দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু অপটিক্যাল ফাইবারের কি করতে হয় না, অতিক্রম করতে হয় না। একবার সিগন্যালটা ল্যান্ডিং স্টেশন থেকে যাবে স্যাটেলাইট থেকে আবার এটা নির্দিষ্ট ল্যান্ডিং স্টেশনে আসবে। এই যে 36,000 কিলোমিটারের 2 বার দূরত্ব অতিক্রম করতে হয়, এই সময়টায় কিন্তু অনেক সময় নষ্ট হয়, কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু এটা একদমই নষ্ট হয় না, এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু অনেক দ্রুত তথ্য প্রদান করা যায়, তথ্য আদান প্রদান করা যায়। এই কারণে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে না, মূলত আমাদের দেশে কিন্তু আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমাদের ইন্টারনেট সেবাটা চালু আছে, তবে আমরা বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে ডিশ চ্যানেলগুলো দেখা এবং অন্যান্য আরও অনেক কাজে কিন্তু আমরা আমাদের স্যাটেলাইটকে ব্যবহার করছি। তাহলে এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় গর্ব যে আমরা কি সাবমেরিন কেবল আমাদের আছে, এবং আমরা সাবমেরিন কেবলের সাথে আমরা যুক্ত, এবং আমাদের কিন্তু স্যাটেলাইটও আছে, এটাও কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আসো আমরা একটু ছবি দেখি। এই যে দেখো ছবি, আমি এখানে অপটিক্যাল ফাইবারের কিছু ছবি দিয়েছি। দেখো এই যে এইগুলো হলো আলোর তন্তু বা তার না, আসলে আলোর চিকন চিকন তন্তু, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আলোর গতিতে আমরা তথ্য আদান প্রদান করি। এটা দেখো সাবমেরিন কেবলের অনেকগুলো অপটিক্যাল ফাইবার, এখানে একটা অপটিক্যাল ফাইবারের অনেকগুলো তার এবং আলোর যে তন্তুগুলো সেগুলো আমরা দেখছি। আসো, আচ্ছা, আজকের ক্লাসটা মূলত আমাদের এখানেই শেষ। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টাতে তোমরা যদি একটু ভালো করে পড়তে হবে, এই অধ্যায়টা না পড়লে আসলে ভালো করে তোমরা বুঝবে না। তো সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ সবাইকে।